আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু ওয়েট করব, কেমন? আর দু একজন পার্টিসিপেন্ট জয়েন করলে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? আর একটু ওয়েট করি, তারপরে আমরা ওকে ক্লাস স্যার। শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় 5 মিনিট ওয়েট করেছি সবার জন্য। যারা জয়েন করেছে, আমরা আর ওয়েট করব না, আমরা ক্লাস শুরু করে দিব। প্রথমে আমি স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। তোমরা দেখো তো আমার ডিভাইসের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ। সপ্তম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। লেকচার 2, বাংলাদেশের গ্রাম এবং শহরের সংস্কৃতি। তাহলে তোমরা সবাই আগের মতো দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 আর 3 পড়বো আজকে আমরা। তোমরা সবাই বই খোলো। তাহলে পৃথিবীর প্রতিটি দেশে গ্রামও আছে, শহরও আছে। আমাদের দেশেও তেমনি গ্রাম আছে, আবার শহরও আছে। এক সময় পুরো বাংলাদেশকে বলা হতো একটি বড় একটি গ্রাম। তখন এদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা ফসল ফলাতো। কালের পরিক্রমায় আস্তে আস্তে শহর গড়ে ওঠে। শহর তৈরি হলেও কিন্তু গ্রামের প্রভাব আমাদের দেশে থেকে গিয়েছে। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে।
গড়ে উঠতে থাকে বড় বড় শহর, জনসংখ্যা বৃদ্ধি পায়। শুধু কৃষির উপর নির্ভর করে আমাদের অর্থনীতি আর চলে না। তাই মানুষ তৈরি করে নানা শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে এসে অনেকে শহরে বাস করে। শহরকে কেন্দ্র করে তৈরি হয় ব্যবসা বাণিজ্য। আর চাকরি করার জন্য গ্রাম থেকে অনেকেই শহরে আসে। এভাবে গ্রামের মানুষের চেয়ে শহরে যে বাস করে যে মানুষ, তাদের জীবনযাত্রা অনেকটা ডিফারেন্ট হয়, অনেকটা আলাদা হয়। তবে এক সময় একে অপরের সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তাহলে আমাদের গ্রামে একরকম সংস্কৃতি আছে, আবার শহরে অন্যরকম। তারপরেও একটু কি আছে, সিমিলারিটিস আছে, মিল আছে, একদম পার্থক্য না। অনেকটাই মিল আছে গ্রাম আর শহরের পরিবেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। আমরা আগের অংশে জেনেছি যে মানুষ যা করে, মানুষ যা ভাবে, এমন সবকিছুই হচ্ছে সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে, আর এভাবে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা যে ভূমিকা রাখে, তার একত্রিত রূপই হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে আছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত। তাহলে আমি এখানে অনেকগুলো পেশার নাম বলেছি। তোমরা কি প্রত্যেকটা পেশার নাম বুঝতে পেরেছো? কোন পেশার মানুষ কি করে, কে বলতে পারবা? এই যে আমি বলেছি যে ওঝা, ওঝা কি করে, কে বলতে পারবা? কে বলতে পারবে ওঝা কি করে? না স্যার। ডাক্তার কি করে আমরা জানি, শিক্ষক কি করে জানি, কামার কুমার কি করে জানি। তাহলে ওঝা হচ্ছে তোমার গ্রামে যদি সাপে কামড় দেয়, গ্রামীণ এলাকাতে সাপে কামড় দিলে সাপের বিষ নামানোর এক ধরনের পেশার মানুষ থাকে, তাদেরকে বলা হচ্ছে ওঝা। কেমন? স্যার কবিরাজ মানে কি? কবিরাজ মানে হচ্ছে এক ধরনের ডাক্তার। ওরা গ্রামে যে পাতা, লতা পাতা, শিকড় ইত্যাদি থেকে রস নিয়ে চিকিৎসা করে। তাহলে আমরা কবিরাজ মানে জেনেছি, ওঝা মানে জেনেছি। বৈদ্য মানে কি, কে বলতে পারবা? কেউ কি আছে বৈদ্য মানে কি বলতে পারবে? হ্যাঁ, বৈদ্য, বৈদ্য কি, কে বলতে পারবা? কেউ পারবে না? ওকে, আচ্ছা। বৈদ্য হচ্ছে তোমার, আমরা অনেকে শুনেছি যে মানুষের উপর কি হয়, অনেক সময় জিনের হয়, পজেসড হয়। মানুষের উপর কি করে জিন ভর করে, শুনেছি। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কেমন? তাহলে কেউ যদি মনে করে যে কোনো মানুষের ভিতর জিন ঢুকেছে, জিনে পেয়েছে কোনো মানুষকে, তাহলে ওরকম মানুষকে যে চিকিৎসা করে তাকে বলা হয় বৈদ্য। ঠিক আছে? বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিতে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি। এক নাম্বার হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর দুই নাম্বার হচ্ছে উৎসব আর বিনোদন ভিত্তিক। তাহলে আমরা এই অংশটি একটু লিখে নিব, তোমরা একটু লিখে নাও যে গ্রামীণ সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক নাম্বার হচ্ছে সামাজিক আর অর্থনৈতিক জীবন ভিত্তিক, দুই নাম্বার উৎসব আর বিনোদন ভিত্তিক।
এই অংশটি একটু লিখে নিব, লিখে নিলে বেশি মনে থাকবে। বড় কমপ্লিট না আমি কি বুঝতে যাবো? তুমি তুমি উল্টো পাল্টা কথা বলবো না একটু। তুমি উল্টো পাল্টা বেশি কথা বলছো। তোমাদের লেখা শেষ হলে জানাবে। বলবো না তো বাবা আমি সবসময় কথা করে নাকি? আর একটু বেশি কথা মাইক্রোফোনটা বলবো বন্ধ নাকি? রাখবো আমরা, মাইক্রোফোন বন্ধ রাখবো। বন্ধ না রাখলে কি ঘরের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, তোমাদের ঘরের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, তাই মাইক্রোফোন বন্ধ রেখে কথা বলবে। ওকে, তোমাদের কি লেখা হয়েছে? ইয়েস স্যার। ওকে, একটু লিখে নিই কেমন, যদিও বইতে আছে, বইতেও আছে, এখানেও দিয়েছি, তারপর আমরা খাতায় লিখবো। খাতায় একবার লিখলে বেশি মনে থাকবে। স্যার লিখে শেষ। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এখানে যে দুভাগে ভাগ করেছি, একটা সামাজিক অর্থনৈতিক জীবন আর একটা হচ্ছে উৎসব আর বিনোদন ভিত্তিক জীবন। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমটা জানবো যে সামাজিক আর অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি কাকে বলে। তাহলে আমরা প্রথমটা সম্পর্কে জানবো এবার। পরীক্ষায় আসতে পারে কি, সামাজিক ও অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি বলতে কি বুঝো? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডে কি তোমার যে কৃষিকাজ, ধান ফলানোর একটা ছবি দেখা যাচ্ছে। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত, কৃষি কাজের সাথে জড়িত। কোনো কোনো মানুষের নিজের জমি আছে, জমির উৎপাদিত ফসলে তারা কি করে জীবন নির্বাহ করে। আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবন যাপন করে। তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। আগে কৃষকরা লাঙ্গল দিয়ে জমি চাষ করত, তারা তাদের শ্রম দিয়ে জমিতে সেচ দিত। জমিতে সেচ দেওয়া মানে কি, জমিতে পানি দেওয়া। এখন লাঙ্গল গরুর পাশাপাশি অনেকে কি করে, ট্রাক্টর দিয়ে জমি চাষ করে। ট্রাক্টর হচ্ছে এক ধরনের যন্ত্র, গাড়ির মতো। কেমন, ট্রাক্টর কি করে, মাটি আলগা করার কাজ করে। আমরা অনেকে দেখেছি, আমরা অনেকে গ্রামে থাকি, গ্রামে দেখেছি ট্রাক্টর দিয়ে চাষ করতে। আবার যারা দেখি নাই তারা অনেক সময় টেলিভিশনে দেখেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি। আর কেউ না দেখে থাকলে তোমরা দেখে নিবে, ইউটিউবে পাবে। ইউটিউবে লিখবে ট্রাক্টর দিয়ে জমি চাষ, তখন পেয়ে যাবা। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের জীবনের কি হচ্ছে, অনেকের যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামে প্রভাব পড়ে শহুরে সংস্কৃতির। মাছে ভাতে বাঙালি আমরা আগে বিশ্বাস করতাম, আমাদের জন্য প্রযোজ্য ছিল। একসময় আমাদেরকে বলা হতো মাছে ভাতে বাঙালি, কারণ আমাদের পুকুর ভর্তি মাছ ছিল, জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো, ধান উৎপাদন হতো। মাছ আর ভাতের অভাব আমাদের দেশে ছিল না। ওকে, কৃষকের গোলায় ধান থাকতো। গোলা হচ্ছে একটা ঘর যেখানে ধান রাখা হয়। আমরা অনেকে দেখেছি যাদের গ্রামে চাষ হয়, দেখেছি টিনের একটা ঘর থাকে, চারপাশে টিন দেওয়া, উপরেও টিন দেওয়া, সেখানে কি রাখা হয়, ধান রাখা হয়, নাম হচ্ছে গোলা। শ্রমের বিনিময়ে মজুররা কি করে ভাগ পেত, ফসলের ভাগ পেত। যারা দিন মজুর তারা শ্রম দিত, শ্রমের বিনিময়ে ফসলের একটি অংশ তারা পেত। নদী নালা খাল বিলে প্রচুর মাছ থাকতো, জাল ফেলে প্রতিদিনের খাবারের মাছ সংগ্রহ করা হতো। যেসব নদী নালা এখন ভরাট হয়ে গিয়েছে, জমিতে কীটনাশক এবং রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এসবের নির্যাস পানিতে পড়েছে। মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে,
তাই আগের মতো মাছ এখন আর পাওয়া যায় না। তবুও গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজি আর ডাল ইত্যাদি খায়। নানা ধরনের পিঠা তৈরি হয় গ্রামে। গ্রামে অনেকেই শাকসবজি ফলিয়ে তাদের খাবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারে। একসময় গ্রামের মানুষ সাধারণ পোশাক পরতো। পুরুষরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করত। কোনো উৎসব হলে, কোনো অনুষ্ঠান হলে তারা পাজামা পাঞ্জাবি গায়ে দিত। মেয়েরা সাধারণত সুতির শাড়ি পরতো। এখন কিছুটা শহরে প্রভাব পড়েছে। কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি শার্ট, প্যান্ট, জিন্স, আর মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ, থ্রি পিস ইত্যাদি পরে। আগে অঞ্চল ভেদে গ্রামের মানুষ মাটির ঘর, বাঁশ, কাঠ এবং ছনের ছাউনি দেওয়া ঘরে বাস করত। এখন এসব ঘরের পাশাপাশি আমরা দেখতে পাই যে টিনের ঘর, টিনের দোচালা, চৌচালা এবং ইটের দালান তৈরি হচ্ছে। দোচালা মানে হচ্ছে চাল দুইটা, ঘরে যে চাল থাকে বা ছাদ থাকে টিনের, ওটাকে দুভাগে বিভক্ত হলে বলা হয় দোচালা, আর চারটি অংশ থাকলে বলা হয় চৌচালা। গ্রামের মানুষরা এক সময় পায়ে হেঁটে চলাচল করত। কোনো কোনো অঞ্চলে গরুর গাড়ির ব্যবহার ছিল। বর্ষায় যাতায়াত করত নৌকা দিয়ে। এখন রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, যার কারণে রিক্সা, মোটর গাড়ি চলাচল করে। আগের নৌকায় এখন ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইঞ্জিন। ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হচ্ছে গ্রামে। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে মুসলমান। এরপরে আছে হিন্দু ধর্মের অবস্থান। সংখ্যায় কম হলেও এদেশে বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে। গ্রামীণ জীবনে সকলে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে থাকে। ওকে, আমরা এতক্ষণ তাহলে সামাজিক আর অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি জেনেছি। এখন আমরা পরের অংশে যাচ্ছি। এখন আমরা জানবো উৎসব আর বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামের মানুষরা যুগ যুগ ধরে নানা ধরনের উৎসব উদযাপন করে। এর কোনোটি সকল ধর্মের মানুষ একসাথে, আবার কোনোটি আলাদা আলাদা ধর্মীয় অনুষ্ঠানের উৎসব আছে। যে বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাইচ, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি নৌকা বাইচ। নৌকা বাইচ মানে হচ্ছে নৌকা দিয়ে প্রতিযোগিতা। একটা নৌকাতে অনেক মানুষ একসাথে বসবে, সবাই বৈঠা নিবে, সবাই একসাথে কি করবে? নৌকা চালাবে। যাদের নৌকা সবার আগে পৌঁছাতে পারবে তাদেরটা বিজয়ী হবে। তাহলে বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাইচ ইত্যাদি অনুষ্ঠান সকল ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে কি করে? উদযাপন করে। আগে গ্রামে বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসত। এখন আর ওসব দেখা যায় না, অনেকটা কমে গিয়েছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এছাড়া আছে শবে বরাত, ঈদে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিলের কিছুটা উৎসবও আমেজ থাকে। হিন্দু ধর্মের নানা উৎসব আছে: দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রথযাত্রা ইত্যাদি। পূজা ছাড়াও আরো অনেক ধর্মীয় আচার আছে হিন্দু সমাজে। এরপরে আছে যে বৌদ্ধ ধর্মের মানুষ বুদ্ধ পূর্ণিমা সহ নানা উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায়ে আছে বড়দিন বা ক্রিস্টমাস ডে।
বাংলাদেশের শহুরে সংস্কৃতি। এখন আমরা জানবো যে শহরের যে সংস্কৃতি তার সম্পর্কে জানবো। ছবিতে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটা কি, কে বলতে পারবা? কে বলতে পারবা এই বিল্ডিংটা কিসের? রায়হান বলো দেখি। স্যার স্যার এটা রেডিসন মতো লাগে। ভেরি গুড, এটা রেডিসন ব্লু। কেমন? এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন জানবো বাংলাদেশের শহরের সংস্কৃতি সম্পর্কে। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে যে গ্রামের চেয়ে একটু পৃথক, একটু আলাদা। গ্রামের সকল মানুষ একে অন্যের খবর রাখে, বিভিন্ন অনুষ্ঠানে তারা একত্রিত হয়। এই কারণে গ্রামীণ জীবন সামাজিক বন্ধনে ভরপুর। এদিক থেকে শহরবাসীর সামাজিক জীবন বেশ ছোট। একই দালানে থেকেও প্রতিবেশীদের মধ্যে যোগাযোগ থাকে না। আমরা অনেক সময় দেখি, আমরা যে বিল্ডিং এ থাকি, যে ভবনে থাকি, ওখানে 4 তলায় 5 তলায় বা 6 তলায় বিয়ে হচ্ছে, কিন্তু আমরা দাওয়াত পাই না, তাই না? কিন্তু গ্রামে কি হয়, একটা বিয়েতে গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয়, সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। সেজন্য গ্রামের মানুষরা অনেক বেশি আন্তরিক থাকে, কিন্তু শহরের মানুষটা ওরকম হয় না। এর বাইরে আছে যে গ্রামে খোলা মাঠ আছে, যে গ্রামের শিশুরা কি করতে পারে, গ্রামের ছেলেরা খেলাধুলা করতে পারে, ছোটাছুটি করতে পারে। শহরে খোলা মাঠ পাওয়া যায় না। খোলা মাঠ পাওয়া না যাওয়াতে সবাই কি করে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। শহরের মানুষরা যে যার পেশা নিয়ে ব্যস্ত থাকে, চাকরি করে, কেউ শিক্ষকতা করে, কেউ ডাক্তারি, ব্যবসা বাণিজ্য করে। আজকাল বড় বড় শহরে কি আছে, অনেক পোশাক কারখানা আছে। এসব পোশাক কারখানায় অনেক পুরুষের পাশাপাশি যে শহরের অনেক মহিলা আছেন যারা কাজ করেন। আমরা স্কুলে যাওয়ার পথে দেখি অনেক গার্মেন্টস ওয়ার্কারকে গার্মেন্টস যেতে দেখি। এরপর গ্রাম থেকে আসা অনেক ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক ইত্যাদি গ্রাম থেকে এসে শহরে এসব পেশায় নিয়োজিত হয়। যেহেতু শহরে অনেক গ্রামের মানুষও আসে, তাহলে কি হয়, তোমার দু জায়গার মানুষের সংস্কৃতির একটা মিল থাকে। এখন আমরা জানবো পরের অংশে কি আছে, শহুরে সংস্কৃতির প্রকারভেদ। শহুরে সংস্কৃতিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক জীবন ভিত্তিক, আরেকটি হচ্ছে উৎসব এবং বিনোদন ভিত্তিক। তাহলে আমরা এতক্ষণ জেনেছিলাম যে উৎসব আর অর্থনৈতিক জীবন ভিত্তিক। এখন আমরা জানবো উৎসব আর বিনোদন ভিত্তিক। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাইরে কোনো কোনো উৎসব আছে যেখানে শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। শহরে আমরা পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করি। 21শে বইমেলা ইত্যাদির মতো উৎসবও শহরে পালন করা হয়। টেলিভিশন এবং সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক দেখানো হয়। ইত্যাদি শহরের মানুষের বিনোদনের অন্যতম উৎসব।
ওকে, আমরা অনেকটা ক্লাসে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমরা আবারও কি করব, যতটুকু পড়িয়েছি ওই অংশটা মন দিয়ে পড়বো, রিডিং পড়বো। রিডিং পড়ে আমরা 10টি এমসিকিউ লিখব। তাহলে এখন আমি একটু ফিডব্যাক নিব, ফিডব্যাক নেওয়ার পরে ক্লাস শেষ করব। ফিডব্যাক নেওয়ার জন্য প্রথমে আবার আমরা প্রথম থেকেই ফিরে যাচ্ছি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কে বলতে পারবা? স্যার আমি পারবো। বলো দেখি, কানিস ফাতিমা। স্যার 2 ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিকে। ওকে, 2 ভাগে ভাগ করা এক হয়েছে। সামাজিক বলো দেখি। ক সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং খ উৎসব ও বিনোদন ভিত্তিক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তুমি তাহলে বলো দেখি যে গ্রামীণ সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ওখানে উৎসব আর বিনোদন ভিত্তিক সংস্কৃতি সম্পর্কে বলো। 2 নাম্বারটা বলো দেখি, উৎসব আর স্যার 2 বিনোদন নম্বর ভিত্তিক। সম্পর্কে বিস্তারিত বলতাম। হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত বলো। 2 নাম্বারটা উৎসব আর বিনোদন ভিত্তিক। গ্রামে সাধারণত অনেক ধরনের উৎসব থাকে, যেমন বৈশাখী মেলা, নবান্ন উৎসব, তারপরে নৌকা বাইচ। ওকে, তারপর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব রয়েছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এছাড়া থাকে শবে বরাত, ঈদে মিলাদুন্নবী। হিন্দু ধর্মের নানা ধরনের পূজা উদযাপন করা হয়, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি। তারপর বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের পালন করা হয় বৌদ্ধ পূর্ণিমা এবং ক্রিসমাস ডে। ওকে, ঠিক আছে। আরেকটু বলা যাবে? আরো আছে তো অনেক কিছু। স্যার পারবো না। ওকে, ঠিক আছে, ভেরি গুড, অনেক সুন্দর বলেছো। ঠিক আছে, এরপর দেখি রায়হান বলো দেখি যে, তাহলে আমরা গ্রামীণটা শেষ করলাম। রায়হান বলবে বাংলাদেশের শহুরে সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে আর কি কি। এই যে তোমাদের সামনে এনে স্যার দিয়েছি। 2 ভাগে ভাগ করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক জীবন ভিত্তিতে, উৎসব বিনোদন ভিত্তিতে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তুমি 1 নাম্বারটা বলো, যে শহুরে সংস্কৃতিকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 নাম্বারে আছে অর্থনৈতিক আর সামাজিক জীবন ভিত্তিক, বলো দেখি। অর্থনৈতিক গ্রামীণ জীবনে প্রধান কৃষির সাথে জড়িত, কোনো কোনো মানুষের নিজের জমি আছে, জমির উৎপাদিত ফসল দিয়ে তারা জীবন নির্বাহ করে। আবার যাদের আবার যাদের করে হলো আবার যাদের জমি নেই তারা অন্য জমিতে কাজ করে জীবনযাপন করে, তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। আগে কৃষক লাঙ্গল গরু দিয়ে জমি চাষ করতে, দিয়ে শ্রম দিয়ে জমিতে সেচ দিত। এখন লাঙ্গল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের লাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। জল হম হুম, শুনতে লাঙ্গল পাচ্ছি, রায়হান বলো। চাষ করতে জল সেচ করলে শ্যালো মেশিন দিয়ে এসব করতে গিয়ে শহুরে জীবনের সাথে তাদের অনেকের যোগাযোগ হচ্ছে, ধীরে ধীরে গ্রামে প্রভাব পড়ছে। শহরে সাংস্কৃতিক মাছ ভাতে বাঙালি পদার্থে কিছুটার আগে গ্রামের মানুষের জন্য প্রয়োগ ছিল। কৃষকের গোলায় থাকতো ধান, সমতার বিনিময়ে মজুরেরা তার ভাগ পেত। নদী নালা খাল বিলে থাকতো প্রচুর মাছ, জাল ফেলে প্রতিদিনে খাওয়ার মাছ সংগ্রহ করা যেত। এখন নদী নালা অনেক ভরাট হয়ে গেছে, জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করা, এসব জায়গাগুলো পানিতে পড়ছে। এর ছোট ছোট মাছ আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে, তাই আগের মতো মাছ সহজলভ্য নয়। তবু গ্রামের মানুষ সচেতন, মাছ বা শাকসবজি ডাল ইত্যাদি খায়। নানা ধরনের পিঠাপুলি তৈরি হয় গ্রামে, অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবারের খাবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে থাকে। একসময় গ্রামের মানুষ সাধারণ পোশাক
পড়তেন পুরুষেরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পজামা পাঞ্জাবি বা জামা পরতেন। মেয়েরা সাধারণ সুতির শাড়ি পরতো। এখন কিছুটা শহরে প্রভাব পড়ছে। কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি পরছে। মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ আর শাড়ি এই পরছে। আগে অঞ্চল ভেদে গ্রামে মানুষ ঘর বাস কাঠ আর শাড়ি কাঠ ছনের ছাউনি দেওয়া ঘরে বসবাস করতো। এখন এইসব ঘরে পাশাপাশি টিনের দোসা সোফা ঘর ঘর এবং ইটের দালানও তৈরি হচ্ছে। গ্রামে মানুষের এক সময় পায়ে হেঁটেও চলাচল করতো। কোনো কোনো অঞ্চলে গরুর গাড়ি ব্যবহার ছিল। বর্ষায় যাতায়াতের বহন ছিল নৌকা। এখন রাস্তাঘাটে উন্নত হয়, রিক্সা ও মোটর গাড়িতে চলাচল সুযোগ সৃষ্টি হয়েছে। বোঝা বাওয়া নৌকা বদলে এখন অনেক ক্ষেত্রে ইঞ্জিন চালিয়ে নৌকা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা বেশিরভাগ মুসলমান, এরপরে হিন্দু ধর্মের মানুষের অবস্থা সংখ্যা কম হলো। এদেশের বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে। গ্রামীণ জীবনে সকলে শান্তিপূর্ণ যার ধর্ম পালন করে। ওকে, ঠিক আছে রায়হানকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা তোমাদের SW করে তোমাদের অ্যাপসে কি করবে, আপলোড করবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগামী ক্লাসে দেখা হবে, আগামী সপ্তাহে শনিবারে BGS ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।